রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي এয়ান বলো তো মাখরাজগুলো বলো। বার গোড়ার তালুর সঙ্গে লাগাইয়ে কফ, জিব্বার গোড়ার তার একটু সামনে তালুর সঙ্গে লাগাইয়ে কাফ, হ্যাঁ, তারপর জিব্বার মধ্যখান উপরে লাগাইয়ে জিম শিন ইয়া। হ্যাঁ, এই তিনটাই পড়ছো? জি। আচ্ছা, বাকিগুলো পড়ে ফেলাও। ঠিক আছে, 6 থেকে তুমি 7 থেকে 10 পড়বা। এই 7 নম্বর মাখরাজ হচ্ছে তোমার ওই যে এইটা দেয়া আছে, দেখবা ওখানে জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। তারপরে 8 নম্বর হচ্ছে জিব্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। আর 9 নম্বর হচ্ছে জিব্বার আগা তার বড় বড় উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর হচ্ছে জিব্বার আগার পিঠ তার বড় বড় উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। আচ্ছা, জি। আব্দুল কাদের ভাই, আমরা অনেক আগেই 2-3 বার যুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম, আসলে আপনারা যুক্ত হতে পারতেছিলেন না দেখে লাইন কাইটাও 2 বার ঢুকছি। মুরাক্কাব পড়াইছিলাম, লেখার তো কেউ লেখেন না আসলে। মানে এটা খুবই কম এই ব্যাসের, এটা হচ্ছে সব থেকে বেশি, যে কারণে পড়া কতটুকু আগাইতে পারবেন এটাও হচ্ছে আমার আছে, কারণ হচ্ছে আপনারা কেউ লেখেন নাই, লেখার বলছিলাম। অন্য ব্যাচের যারা আছে তাদের যদি গ্রুপে ঢুকতে পারতেন তাহলে দেখতে পারতেন যে তাদের লেখা মানে ফুল ভরে ফেলছে। ঠিক আছে, এগুলো লেখা লেখা আরবি টারবি বিভিন্ন এগুলো লেখা আছে। যাই হোক, আপনারা লেখেন নাই, এটা নিয়ে তো আমরা বসে থাকবো না, সামনে ইতে চলে যাব। আরবি হাতের লেখা সম্পর্কে যেগুলো বলছিলাম যে 1 নম্বর হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব অর্থ হচ্ছে মিলিয়ে লেখা। মুরাক্কাব অর্থ হচ্ছে মিলিয়ে লেখা বা সংযুক্ত করে লেখা, সংযুক্ত করে লেখা, অর্থাৎ একের পর একের সাথে এক হরফকে মিলিয়ে মিলিয়ে লেখার যে পদ্ধতিটা আছে এটা। আর মুরাক্কাব এই লেখার নিয়মটা হচ্ছে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লিখবে, আর লেখার সময় শুধুমাত্র ডান মাথা রাখতে হবে, শুধুমাত্র ডান মাথা রাখতে হয়, ডান মাথা দেখেই চিনতে হয়। এইরকম মুরাক্কাবের হরফ হচ্ছে 22টি, আর গয়রি মুরাক্কাব বা মুরাক্কাব হয় না এমন হরফ হচ্ছে 7টি। আপনারা মনে হয় কেউ মুখস্থ করেন না, জিজ্ঞাসা করে লাভ নেই। আব্দুল কাদের ভাই মুখস্থ করছিলেন গয়রি মুরাক্কাবগুলো? আচ্ছা, মুখস্থ না করলেও বলতে হবে, মুখস্থ করেন নাই মনে হয়। যাই হোক, আমরা পরবর্তীতে যাই, মুখস্থ করলে ভালো হইতো, কারণ আপনারা যখন পড়বেন আরবিটা তখন বুঝতে পারতেন যে এটার কতটা প্রয়োজন। আমরা এগুলো শিখি না দেখি, এই যে পড়াগুলো এগুলো আমরা শিখি না দেখি, কনসেপ্ট দেখে পড়তে পারি না। আমরা অনেক সেপারা পড়ি কিন্তু কনসেপ্ট দেখে পড়তে পারি না। হরফের মাথার পরিচয়, হরফের যে মাথাগুলো আছে এগুলো দেখতে কেমন হয় সেগুলোর পরিচয়, অর্থাৎ সংক্ষিপ্তভাবে যেগুলো আমরা লিখি আরবিতে, যেগুলো লেখা হয় সংক্ষিপ্ত বলা যাবে না, মানে অর্থাৎ যেভাবে আমরা সূরার মধ্যে কোরআনের মধ্যে যে আয়াতগুলো আমরা দেখতে পাই, তারপরে হচ্ছে হাদিস দেখতে পাই, দোয়া দেখতে পাই, বা যে কোনো ভাষা আরবির যে ভাষাগুলো যে বাক্যগুলো দেখতে পাই তার মধ্যে এইগুলোই ব্যবহার হয়। মূলত আলিফ বা তা সা যেভাবে আমরা 29 হরফ পড়ছি, এই 29 হরফ কোনোভাবেই ব্যবহার হয় না, ওই হরফগুলোর পরিবর্তন রূপ দিয়ে ব্যবহার হয়। তো তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আমরা আগের এটাও দেখাইছিলাম যে এক দাঁত, এরকম একটা বলছিলাম যে এক আলিফের অর্ধ পরিমাণে, ঠিক আছে, এক আলিফের অর্ধেক, অর্থাৎ এক আলিফ যদি হয়
সেইটার অর্ধেক পরিমাণে চিহ্নকে একটা দাঁত বলা হয়, এক দাঁত। অর্থাৎ আমরা এই দাঁতকে কেন বলা হয়, দাঁতকে দাঁত মানে আমাদের মুখের যে দাঁত আছে এটাকেই বোঝানো হয় দাঁত। তো এরকম এক দাঁত, এই যে প্রথম যে হরফটা আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে এক দাঁত। এই এক দাঁত, এটাকে এক দাঁত বলে, এতটুকু চিনলে হবে এক দাঁত। এরকম এক দাঁত দিয়ে 5 হরফ আছে, ঠিক আছে, এক দাঁত দিয়ে 5 হরফ আছে, যেটা বিস্তারিত আমরা নিচে পড়ব। তবে আমাদের মনে রাখতে হবে বেশি না, এই কয়টা চিহ্ন আমরা যদি চিনতে পারি তাহলে সব চিনব। এক দাঁত, এর নুক্তার উপর নির্ভর করবে অনেকগুলো হরফ, 5টা হরফ নির্ভর করবে এক দাঁত দিয়ে 5 হরফ। এই যে 5টা হরফ গেল। হা, হা, জিম যে হা আছে এই হায়ের মাথা দিয়ে 3 হরফ, হায়ের মাথা দিয়ে 3 হরফ। হায়ের মাথা বলতে এই হরফটা এভাবে উঠে এভাবে আসছে, ঠিক আছে, এই হরফটা এভাবে উঠে এভাবে আসছে, সেইটার যে মাথাটা আছে এই মাথাটুক রাখছে আর বাকিটা ফেলাই দিছে, এইটা হা, এটা দিয়ে 3 হরফ। তারপর সিন, 3 দাঁত, দেখেন 3টা দাঁত আছে, 1 2 3, 3টা দাঁত পরাপর আছে। এই এক দাঁত ছিল আর এখানে 3 দাঁত আছে, পরাপর 3টা দাঁত আছে। এইখানে যে 3টা দাঁত আছে এই 3 দাঁতের হরফ হচ্ছে 2টা, তাহলে এই যে 10টা আসলো 3টা দিয়ে শুধু। তারপর সদ, সদের মাথা দিয়ে 2 হরফ। তারপর তর মাথা দিয়ে 2 হরফ, 14টা হরফ গেল। তারপরে আইন, আইনের মাথা দিয়ে 2 হরফ, এগুলো আপনারা নিয়ে বুঝতেছেন 2 হরফ কোনটা, আইন গইন। ফা বা গোল মাথা, ঠিক আছে, গোল মাথা, গোল মাথার হরফ হচ্ছে 3টা, গোল মাথার হরফ হচ্ছে 3টা। গোল মাথার হরফ কয়টা? 3টা। গোল মাথার হরফ 3টা, একটু ভালো করে খেয়াল করেন, গোল মাথার হরফ হচ্ছে 3টা। একটা হচ্ছে ওয়াও আর বাকি 2টা হচ্ছে ফা কফ। এই 2টার উপরে নুক্তার উপরে নির্ভর করবে যে কোনটা ফা আর কোনটা কফ। তো এখানে আমরা 3টা পাই। এরপর হচ্ছে এই যে চিহ্নটা দেখতে পারতেছি এটা কাফের মধ্যে যে আছে, এক মাথা, অর্থাৎ কাফের মধ্যে একটা পেঁচানো আছে, এইভাবে করে একটু পেঁচানো দেওয়া আছে, এই যে কাফের মধ্যে একটু পেঁচানো আছে, ওই মাথাটুক শুধু নিয়ে আসা হয়েছে। এটাকে আমরা জাহাজের মাথাও বলি অনেক সময়, বা এরকম থাকে না উপরে, এটা বুঝতে হয়। এটা দিয়ে এক হরফই, এটা এক হরফ। লাম, এই যে লাম এর মাথা দিয়ে, লাম এর মাথা দিয়ে, লামের মাথা দিয়ে, লামের মাথা মানে লামের মাথা, ঠিক আছে, লামের মাথা মানে লাম। লামটা একটা জিনিস খেয়াল করতে হবে যে আলিফ মুরাক্কাব হয় না, এর জন্য এখানে নাই, আলিফ নাই, দাল নাই, তারপর র নেই, তারপরে দালের সাথে জাল যাবে, র এর সাথে ঝা যাবে। ওয়াওটাও আসলে নাই, তারপর ওয়াওটা গোল মাথা দিয়ে আমি দেখাইছি, কিন্তু ওয়াওটা আসলে এখানে নাই, কারণ ওয়াওটাও মুরাক্কাব হয় না। যেই সব অক্ষরগুলো মুরাক্কাব হয় না সেগুলো এখানে দেওয়া হয় নাই। তো লাম দেওয়া হয়েছে, তো লাম আর আলিফের মধ্যে তফাৎ সবসময় মনে রাখতে হবে, লাম সবসময় বাম দিকে যাবে, লামের বাম দিকটা থাকবেই। কিন্তু যদি আপনি দেখেন যে একটা হরফ লেখা হয়েছে সোজা কিন্তু এটার বাম দিকটা নাই, ডান দিক আছে, তাহলে এইটা আলিফ। আর বাম দিক যদি থাকে, ডান দিকও আছে কিন্তু বাম দিকও আছে, ডান দিক তো আছেই কিন্তু বাম দিক আছে, মানে ডান দিক আছে সাথে বাম দিক দেখাই যাইতেছে, তাইলে মনে রাখতে হবে ডান দিক যতই থাকুক এটা লাম। অর্থাৎ বাম দিক থাকলেই লাম, বামে চলে গেছে মানে হচ্ছে লাম, বামে চলে গেছে মানে লাম, আর বামে না গেলে কেবল আলিফ। মিমের মাথা দিয়ে এক হরফ আর হায়ের মাথা দিয়ে এক হরফ, গোল হায়ের মাথা দিয়ে এক হরফ। গোলহাটা যখন মধ্যে লেখা হয়, আরবি হরফের মধ্যে লেখা হয়, তখন এটাকে একটা চশমার মতন লেখা হয়, চশমার যেমন 2টা ডান্ডি থাকে এরকম 2টা আলাদা আলাদা জায়গা, ঠিক এভাবে। এর জন্য এটাকে অনেক সময় সেপারায় পড়ার সময় বলা হয় দু চশমে কি হা, এরকম ঊর্ধ্বে একটা কথা বলা যে 2টা চশমার মতন দেখতে যে হা। আচ্ছা, আমরা যেগুলো এখন পড়ছি এইটাকেই যে মুরাক্কাবাত, মুরাক্কাবাত হচ্ছে মুরাক্কাবের বহুবচন। মুরাক্কাবাত ডানের হরফকে বামের হরফের সঙ্গে, এই যে সংজ্ঞাটা হচ্ছে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে বলে মুরাক্কাব। কাকে বলে? ডানের হরফকে বামের হরফের সঙ্গে, প্রত্যেকটা ডানের হরফ। যেমন আমরা ধরি বিসমি লিখলাম, প্রথম এই যে এক দাঁত নিয়ে আসছি বি,
এখন পর্যন্ত বা হয় নাই, নুক্তা দেই নাই। তারপরে সি, এই যে ডানের হরফ ছিল বা, এরপর বামের হরফে সিনে চলে আসছি 3 দাঁত। এরপরে আবার একটা হরফে আসতে হবে মিম, বিসমি। এই যে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইতে মিলাইতে আসছি। তবে এইখানে আইসা দেখবো যে আমরা এই যে আল্লাহ, এই যে আল্লাহ যেটা লিখছি, এই আলিফটা এই দিকেও মিলল না, এইদিকেও মিলল না। এটার দুটা কারণ আছে। একটা হচ্ছে যে এই দিকে যেটা মিলে না, মিমের সাথে এটা মিলে না, অন্য একটা কারণে। সেটা হচ্ছে যে এই বিসমি একটা শব্দ, মুরাক্কাব শুধুমাত্র একক শব্দের মধ্যে হয়, মানে একটা শব্দের মধ্যে হয়, দ্বি শব্দের মধ্যে হয় না, দুই শব্দের মধ্যে হয় না। অর্থাৎ দুই শব্দকে মিলাই ফালবে না। এইটা মিলানো যাইতো, তাইলে তখন এই শব্দটা আর থাকতো না, তখন এই শব্দটা বিকৃত হয়ে যাইতো। তো এই শব্দটার মধ্যে দুই শব্দের মধ্যে মিলানো যাবে না। নাম্বার 2, এইখানে লামের সাথে এই আলিফটা কেন মিষ্ট না? এটা তো এক শব্দ, আল্লাহ তো এক শব্দ। এটার কারণ হচ্ছে যে আলিফ মুরাক্কাব হয় না, একক শব্দের মধ্যে আলিফ কখনো মুরাক্কাব হয় না। যদি এটা এরকম মিলাই দিতাম যে এইটার নিচ থেকে টান দিয়ে এরকম দিছি, তখন এইটা কি লাম হয়ে যায়। দেখেন এটা লাম চেনা যায়, আলিফ আর চেনা যায় না। তো এইটাই বলছে যে ডানের হরফকে বামের হরফের সঙ্গে যেই যেই হরফটা মিলানো যায়, বা সিনের সাথে মিলছে, মিসিন মিমের সাথে মিলছে, ডানের হরফ ডান ডান এভাবে মিলতে মিলতে যাবে। একই শব্দের মধ্যে এভাবে মিলতে মিলতে যাবে, এরকম যেগুলো যাইতে পারবে ডানের হরফকে বামের হরফের সঙ্গে এভাবে যেতে থাকবে, মিলাইতে থাকবে, সেগুলো কি বলে? মুরাক্কাব। সাধারণ আমরা এইটা কয়েকটা সিস্টেমে দেখব। তার মধ্যে একটা হচ্ছে যে শুধুমাত্র আলিফ দিয়ে দেখতে পারি, অনেকগুলো হরফ দিয়ে দেওয়া যায় সব হরফ থেকে। শুধুমাত্র আমরা একটা দুইটা হরফ থেকে দেখলেই আমরা বুঝতে পারবো যে বাকিগুলো এরপরে এরকম হবে। তো এইটা বলা হচ্ছে যে আমরা যখন মুরাক্কাব পড়ি, মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথা, শুধুই ডান মাথা, ঠিক আছে, শুধু ডান মাথাটুকু থাকে, বাকি অংশটুকু থাকে না, যেটা আমরা এইমাত্র দেখছি। এর মধ্যে এক দাঁত দিয়ে 5 হরফ আমরা এইমাত্র পড়ে আসছি না? এই দেখেন এক দাঁত, এক দাঁত দিয়ে 5 হরফ কি কি? বা, বা নিচে এক নুক্তা, বা নিচে এক নুক্তা, নুন উপরে এক নুক্তা, ইয়া নিচে এক নুক্তা, উপরে 2 নুক্তা, তা, এবং উপরে 3 নুক্তা হচ্ছে সা, উপরে 3 নুক্তা হচ্ছে সা, উপরে 3 নুক্তা হচ্ছে সা। এই যে 5টা হরফ হয়ে গেছে এক দাঁত দিয়ে, শুধু এক দাঁত, সাথে একটা আলিফ যুক্ত হয়েছে এইদিকে, কিন্তু এইটা শুধু এক দাঁত দিয়ে দেখা যাচ্ছে যে এক দাঁতে নিচে এক নুক্তা বা, উপরে এক নুক্তা নুন, নিচে 2 নুক্তা ইয়া, উপরে 2 নুক্তা তা, উপর 3 নুক্তা সা। এরপরে হা এর মাথা দিয়ে 3 হরফ, যে হা, খ, উপরে এক নুক্তা দিলে, নিচে এক নুক্তা দিলে জিম। নুক্তা কখনোই মধ্যে থাকে না কোনো হরফের নিচে অথবা উপরে। সিন, 3 দাঁত দিয়ে 2 হরফ, এই যে সিন খালি, সিনের উপরে 3 নুক্তা। সদ এর মাথা দিয়ে 2 হরফ, সদ খালি, দদ এর উপরে 1 নুক্তা, ত এর ত দিয়ে 2 হরফ, ঠিক আছে, মাথা টাথা নাই, ত দিয়ে পরিপূর্ণ লেখা হয়। এটা হচ্ছে ত, উপরে 1 নুক্তা দিলে ল। এরপরে গোল মাথা দিয়ে, ঠিক আছে, গোল মাথাটা গোল থাকে, গোল মাথা দিয়ে 2 হরফ। ওই যে এইমাত্র বলছিলাম যে ওয়াও গোল মাথা, তবে ওয়া তো মুরাক্কাব হয় না, এর জন্য নিয়ে আসা হয় নাই। তো ফা 1 নুক্তা দিলে ফা, উপরে 2 নুক্তা দিলে কফ। আইনের মাথা দিয়ে 2 হরফ, আইনের মাথা দিয়ে রুত, আইন নুক্তা সার আইন, 1 নুক্তা দিলে গইন। বাকিগুলো ওভাবে বলা যায় না, বাকিগুলো হচ্ছে প্রত্যেক হরফ দ্বারা। কাফ, যেমন কাফ খালি আজর কা, লাম খালি আলিফ, এই যে লাম আলিফ আমরা যে এতদিন পড়ছি যে লাম আলিফ, সেটা কেন হয়েছে? এই যে লাম, এই লাম, এরপর হচ্ছে যোগ আলিফ, ঠিক আছে, লাম যোগ আলিফ। এইখানে অনেক সময় আমরা দেখতে পাই যে এই চিহ্নটা এদিকে আলিফের পরে চলে আসছে, আমরা অনেক সময় ভুল বুঝি যে এটা মনে হয় আলিফের চিহ্ন। না, আলিফ কখনো বাম দিকে যায় না, এটা একটা স্টাইলের জন্য লেখা হয়। বর্তমানে আরও ফন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে যে এইরকমও লেখা হয়, ঠিক আছে, ইউ এর মতন কিছুটা ভাঁজ থাকে, এই ইউ এর মতন ভাঁজ থাকে, এরকমও লাম আলিফ লেখা হয়। তারপরে হা গোল, মিমের মাথা দিয়ে 1 হরফ, এই যে হা এর মাথা দিয়ে 2 চশমার মতন, এটা দিয়ে 1 হরফ। এই যে আলিফের সঙ্গে যে হরফগুলো দেখছিলাম, এটা লেখা হয়েছে যে 22 হরফ, এই যে 22টা হরফ লিখছে,
এটার 11টা সূরত, অর্থাৎ এইভাবে লেখা লেখা যায় সেটা। আর আমরা যে এইমাত্র পড়ছিলাম যে গয়রি মুরাক্কাব, যেগুলো মুরাক্কাব হয় না, তবে সেটাও লেখা যায়, লেখা তো যায়, মানে মুরাক্কাব না হইলেও তো লেখা যায়, আমরা পাই না হরফগুলো। তো সেগুলো কিভাবে লেখে, এই যে এইমাত্র উপরে আমরা দেখতেছিলাম যে হরফগুলো একটার সাথে একটা লেগে গেছে, এইভাবে লেগে গেছে, কিন্তু এইগুলো মুরাক্কাব মানে লাগবে না, কিন্তু লেখা তো যাবে। সেটা হচ্ছে এভাবে, এই যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন থাকবে, দাল এবং আলিফ কোনোটার সাথে কোনো মিলে নাই, জাল এবং আলিফ, র এবং আলিফ, জা আলিফ, ওয়াও আলিফ, তারপর হচ্ছে হামজা আলিফ, আলিফ আলিফ, এভাবে আলিফকে আলিফ দিয়ে দেখানো হয়েছে। যদি এরকম হরফ থাকে না, তারপরে দেখানো হয়েছে আলিফকে আলিফ, এভাবে ভিন্ন ভিন্ন থাকবে, মানে লেখা যাবে না এটা বলা হয় নাই, কিন্তু মিলাইয়া লেখা যাবে না। এরপরে আমরা নিচে আর অতটা বিস্তারিত যাব না, শীট দেওয়া আছে আপনাদের, লেকচার শীট দেখে নেবেন, এগুলো আর পড়ানোর বিষয় না। ওয়াও দিয়া, এখানে ওয়াও যুক্ত হয়েছে, আলিফের জায়গায় শুধুমাত্র ওয়াও যুক্ত হয়েছে। আচ্ছা, ওয়াওর জায়গায় আমি চাইলে তা যুক্ত করতে পারি, আলিফের এইখানে ওয়াওর জায়গায় সিন যুক্ত করতে পারি, যে কোনো হরফই যুক্ত করতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো হরফ এখানে যুক্ত করা যায়। যেমন ধরেন আমরা বায়ের সাথে সিন যুক্ত করলাম, তো সিন যদি শেষ হয় তাহলে সিনটা পরিপূর্ণ হবে, বাটা এক দাঁত দিয়ে হবে। তারপরে হায়ের সাথে আমি মিম যুক্ত করলাম, তো মিম হইলে তখন পরিপূর্ণ মিম হবে সাথে হা, এটা নুক্তা দেওয়ার সাথে সাথে পরিবর্তন ঘটবে। এভাবে আমরা প্রতিটা হরফকেই লিখতে পারবো। ওইটাই আবার এখানে দেখানো হয়েছে, এই যে যদি মুরাক্কাব না হয় যেগুলো, সেগুলো কি ওই একই রকম পৃথক থাকবে, শুধুমাত্র পৃথক থাকবে, আর কিছু না। এরপর ইয়া দ্বারা একই রকম সব হরফগুলো হয়েছে, এবং যেগুলো মুরাক্কাব হয় নাই এইগুলো এভাবে পৃথক করে লেখা যাবে, লেখা যাবে না সেটা না, পৃথক করে লেখা যাবে। এরপরে আমরা নিচে একটা দেখতে পারতেছি আছে মুরাক্কাবের নকশা সমূহ, নকশার মাধ্যমে মুরাক্কাবগুলো একবারে দেয়া হয়েছে, এটা এটা ভিন্ন ভিন্ন। যেমন বা সাথে হচ্ছে আইন, এর সাথে হচ্ছে সিন। আমরা এভাবে যদি লম্বা দাগ দেখি কোনো আরবি হরফের মধ্যে, মনে রাখতে হবে লম্বা দাগের কোনো মূল্যায়ন নাই, এটা হচ্ছে জাস্ট স্টাইলের জন্য। এইটাকে সংক্ষিপ্তভাবে একটু এই জায়গার মধ্যে লেখা যাইতো, এটাকে বড় করে লেখছে, এই আর কিছু না। বা আইন, এই যে আইন, আইন মনে আছে কিনা, আইন আমরা শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ যেগুলো পড়াইছিলাম আগের লেকচার শিট নাম্বার 8, সেটার মধ্যে দেখাইছিলাম যে ত্রিভুজের উল্টা, এই যে ত্রিভুজের উল্টা, ঠিক আছে, ত্রিভুজের উল্টা আইন, এটা তিন দাঁত সিন সদ ত, হা আইন লাম হা মিম। জি আব্দুল কাদের ভাই, পরের লাইনটা পড়েন তো, হরফগুলো বলেন। কয় নম্বর লাইন হুজুর বলেন? জি জি আপনি বলেন, শুরু থেকেই বলেন, এই লাইনগুলো, সমস্যা নেই, শুরু থেকেই বলেন। প্রথম লাইন, হ্যাঁ হ্যাঁ বলেন। বা নুন ইয়া হুম, তা, বা, বা, বা আইন, হ্যাঁ, বা আইন, সিন, সদ, ত, হা, আইন, লাম, হা, মিম। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে দেখেন, আপনার উচ্চারণে ভুল ছিল, তার জন্য দুইটা হা একই রকম বলছেন, হা এটাও হা, এটা কি হবে লম্বা হা না, ও, হলকের মধ্যখান থেকে বলতে হবে হ্যাঁ হা, হ্যাঁ অর্থাৎ বলার, হ্যাঁ আপনি তো কনসেপ্ট পড়ার সময় এটা মনে রাখতে হবে সবার জন্য, কনসেপ্ট পড়ার সময় আপনি তো বলতে পারবেন না যে এটা আমি লম্বা হা পড়লাম, আলহামদু লম্বা হা পড়লাম, তাইলে আল্লাহ বুঝতো যে লম্বা হা পড়ছেন, কিন্তু আপনি তো হা আর হা এই দুটার মধ্যে উচ্চারণে বুঝাবে, মানে আপনি উচ্চারণ যেটা করবেন সেটার মধ্যে তফাৎ হয়ে যাবে, তো এজন্য বলতে হবে হা, জি জি জি, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা পরের লাইন পড়েন। বা নুন ইয়া তা, সা, হা, কফ, সিন, সিন, صاد ضاد طاء ظاء ها زين
আইন কাফ লাম হা মিম। জি ইব্রাহিম ভাই। মোহাম্মদ ইব্রাহিম ভাই, আজকে জুলিয়াস ভাই আসে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর। আসসালামু রাহমাতুল্লাহ। জি আপনাকে তো ক্লাসে দেখা যায় না। হুজুর আমি আসলে গাড়িতে আছি তো। জি জি আচ্ছা, আপনাকে ক্লাসে দেখা যায় আমরা না, একটু ক্লাসে ওই যে থাকেন। রুগী রুগী দেখতে আসছিলাম যে হুজুর। এখন হাসপাতাল আছে যে আমি এমনি ক্লাস দেখতেছি হুজুর। ঠিক আছে ওকে, এক সেকেন্ড। আচ্ছা আমরা যেটা পড়ছিলাম এটাকে এইখানেই থাকবে। এরপরে এগুলোর ডিটেলসে আপনাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে আবারও, আপনারা যেন এক একবার বুঝে নিতে পারেন ভালো করে, ঠিক আছে। নকশার মাধ্যমে আর একটা নকশা দিয়ে দেওয়া হয়েছে, যে 13টি হরফের নকশা, 29টা হরফই দেওয়া আছে, 13টি হরফের নকশা। হুজুর, জি জি আপনি তো আমাকে বললেন না। ঠিক আছে, তোমার হয়েছে আমি বুঝতে পারছি, এজন্য ধরি নাই। আচ্ছা এখানে এক দাঁত এবং গোল মাথা, তিন দাঁত, সৎ এবং ত, এরকম হরফগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখানে ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে, লাইন দিয়ে দেখবেন, এক দাঁত, গোল মাথা, সৎ। এবং এগুলো একসাথে, এই যে দাঁতগুলো দেখাইলাম এক দাঁত, এই এক দাঁত দিয়ে যে হরফগুলো হয়, বা, নুন, ইয়া, তা, সা, সা, কফ, সিন, শিন, সদ, দ, ত, জ, ঠিক আছে। পরের গুলো যেটা আছে, পরের হরফগুলো, এখানে একটা কথা আছে, এটা হচ্ছে বুঝে নেন ভালো করে, সবাই যারা এখানে বড় আছেন তারা বুঝতে পারবেন। বিশেষ করে আমরা অনেক সময় আওলায় যাই, সেটা হচ্ছে যে দাঁতকে আমি বলছি দাঁত এরকম থাকে আলিফের মতন। এখন এই দাঁতটা কোন রকম থাকবে, এটা কি উপরের দিকে থাকবে? বেশিরভাগ সময় এটা সাধারণত আমরা কলমেও যখন লিখি এটা উপরের দিকেই থাকে, আরবিতেও উপর দিকে থাকে। তবে এটাকে ফন্ট, এটা তো আমরা বুঝি যে আমরা ফন্টের অনেক স্টাইল আছে, ঠিক আছে, আমরা কম্পিউটারের মধ্যে ফন্ট স্টাইল আছে। এই ফন্ট স্টাইলের মধ্যে অনেকগুলো স্টাইল পাওয়া যায় যেগুলো দ্বারা কোরআন শরীফ বা দোয়ার মধ্যে লেখা হয়। এই কারণে আমরা অনেক সময় আওলাই যাই। সেটা হচ্ছে আমরা মনে রাখবো, এক দাঁত যেদিকেই থাকুক, এক দাঁতটা উপরে থাকুক অথবা নিচে থাকুক, অর্থাৎ উপর থাকলে এভাবে থাকবে আর নিচে থাকলে এভাবে থাকবে। এইটা যেদিকেই থাকুক এইটা এক দাঁত, ঠিক আছে, এটা এক দাঁত, অর্থাৎ এইরকম টান দিয়ে অনেক সময় এরকম লেখা হয়, এইরকম টান দিয়ে এরকম। তো এই যে এটা দাঁত, এটা দাঁত, এটা অন্য কোনো হরফ বোঝার কোনো নেই। যদি মিম হয়, আমরা অনেক সময় মিমকে বুঝতে পারি, মিম যদি হয় তখন এটা মিমের মতনই হবে, উপর চিহ্নটা মিমের মতন হবে। কিন্তু মিম না, শুধু দাঁতের মতন চিহ্ন দেখা গেলে এটা হচ্ছে দাঁত। যেমন এখানে আপনাদেরকে দেখেন একটা বিষয় দেখানো হয়েছে, যে উল্টো দাঁত, ঠিক আছে, উল্টো দাঁত। এইটা উল্টো দাঁত বলতে এইটা উপরের দিকে থাকে, সেটা নিচের দিকে আছে, ঠিক আছে, উল্টো দাঁত। নাম্বার 2, একটা শব্দ দেখতেছেন যেটার দাঁত তো সাধারণত যে কোনো জায়গায় হইতে পারে এক দাঁত, কিন্তু উল্টো দাঁত যেটা আছে এটা কখনোই হরফের মাঝে হইতে পারে না, একটা শব্দের মাঝে হইতে পারে না। এটা শব্দের শুরুতে হয়, শব্দের শুরুতে, কখনোই শব্দের মাঝে হইতে পারে না, শব্দের শুরুতে যদি দেখেন যে এইভাবে উপরে একটা দাঁত আছে, পরবর্তী হরফ আছে ওটা নিচে, তাহলে আমার সব সময় মনে রাখতে হবে শব্দের মাঝে কখনোই দাঁত হইতে পারে না শব্দের শুরু ছাড়া। তো তাহলে ওই অক্ষর দুইটা যদি একসাথে চলে আসে, আপনি কিভাবে বুঝবেন যে কোন অক্ষরটা শুরুতে? তা আমরা যেটা এই পড়ছি যে দাঁত কখনোই, উল্টো দাঁতটা কখনোই কি হয় না, শব্দের মধ্যে হইতে পারে না। তাহলে প্রথম অক্ষর হচ্ছে ওই এক দাঁতের যে হরফটা আছে, পরবর্তী যে হরফটা থাকবে সেটা। এইটাকে আমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে যেন আমরা এখান থেকে ভুল না করি কখনোই, ঠিক আছে। এই যে আপনাদের দেখেন নিচে এগুলো দিয়ে দেওয়া হয়েছে, এই যে এইটার নিচে নুক্তা থাকলে বা উপরে নুক্তা থাকলে, সাধারণত উল্টো দাঁতের কখনো উপরে নুক্তা দেয় না, নিচেই নুক্তা থাকে, ঠিক আছে, এটা নিচেই নুক্তা দেয়া থাকে। তারপরে হা, খ, জিম, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। এই যে দুইটা নকশা একত্রে দিয়ে দেওয়া হয়েছে, এ টু জেড আমরা যেটা উপরে দেখছি সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এগুলো হচ্ছে মুরাক্কাবের অনুশীলনী, ঠিক আছে, এটা আপনারা বাসায় বসে এগুলো করবেন, যেখানে আটকে যাবেন সেখানে আপনারা অবশ্যই
আর নেক্সট ক্লাসে অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারবেন। আমি 2-3টা বলে দিতেছি। যেমন ধরেন এটা হচ্ছে ইয়া, নুন, কফ, লাম, বা, শুধু হরফ পড়বেন তাহলেই হবে। এটা শব্দ, প্রতিটা কোরআন শরীফের শব্দ, যেমন ইয়াং কলিবু, তাদলিল, ইয়াতাকাল্লামু, ঠিক আছে? তো এভাবে তামলিকা, এভাবে প্রতিটা হরফ, মুমতাহিনা, প্রতিটা হরফ কোরআনের শব্দ। আপনারা শুধুমাত্র অক্ষরগুলো বানান করে পড়বেন। যেমন ইয়া, নুন, কফ, লাম, বা, তা, দাত, লাম, ইয়া, লাম, ইয়া, তা, কাফ, এটা কি কাফ, এরপরে এটা লাম, লাম, মিম, এই যে এটার বাম দিক আছে, এই যে বাম দিক আছে, তা, মিম, লাম, ইয়া, কাফ, মিম, মিম, এই যে মিম, দুইটা কি মিম। আয়াতের মাঝেও যদি এরকম মিম দেখেন, এইটাকে কোনোভাবে বোঝার দরকার নাই, এটা মানে এটা উল্টা দাঁত এরকম বোঝা যাবে না কিন্তু, কারণ উল্টা দাঁত কখন থাকে? শুধুমাত্র এই যে এই যে এইটা উল্টা দাঁতটা শব্দের শুরুতে আছে, তার মাঝে নাই, শব্দের শুরুতে আছে। যে মিম আছে নিচে, তো মিম আগে না, মিম হচ্ছে পরে, তা আগে। তাহলে মিম, মিম, তা, হা, হা, নুন, ঠিক আছে? হা একবারই আছে, দুইবার বলছি উচ্চারণ করে, হা, নুন, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম, ইয়ানফাউকুম, তারপরে ইয়াসিন, তা, ইয়া, কফ, নুন, তারপর হচ্ছে লাম, লাম, দুইটা লাম বাম দিক আছে, প্রতিটার বাম দিক আছে, লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন, লিল মুত্তাকিনা। তারপর হচ্ছে এই যে এটা নুনটা হচ্ছে আগে, নাজআলা হুমা, এই যে নুন, জিম, নুন, জিম, আম, লাম, হা, মিম, খালি আলিফ, এই যে এইটার বাম দিক নাই, এইটার শুধু ডান দিক আছে, বাম দিক নাই, তাইলে এটা কি আলিফ, এটা হচ্ছে আলিফ। লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন, এই যে লিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, লিল আলামিন, এটা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন না। তারপর হচ্ছে লানাসালান্নাহুম, লাম, নুন, সিন, হামজা। হামজা মুরাক্কাব হয় না, তবে এক দাঁতের উপর দিয়া হয়, এটা বলছিলাম যে এই যে দেখেন একটা দাঁতের উপরে এটা পৃথকভাবে আছে। লাম, নুন, হা, মিম, লাম, ইয়া, জিম, মিম, আইন, কাফ, মিম, লিয়াজা, লায়াজে মান্নাকুম। তারপরে লাম, ইয়া, সিন, তা, এটা হচ্ছে কি খ, আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু খ, এটা উপরে দিক দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা এক দাঁতই কিন্তু খ, লাম, ফা, নুন, কাফ, মিম। তারপরে মিম, সিন, তা, দাত, আইন, ফা, ইয়া, নুন, মুস্তাদআফিনা। জি, আয়ান পড়ো তো, পরের অক্ষরগুলো বলো তো। লাম, নুন, জি, হামজা, লাম, নুন, সিন, লাম, নুন, হা, মিম, লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম, ইয়া, সিন, তা, ফা, তা, হা, ত, ত, আইন, ফা, কফ, কাফ, হ্যাঁ এরপর কাফ, হা, কফ, লাম, হা, ওয়াও, আলিফ, লাম, লাম, হা, আলিফ, হ্যাঁ, দাল, আলিফ, লাম, লাম, হা, আলিফ, লাম, সদ, মিম, দাল, লাম, মিম, ইয়া, লাম, দাল, ওয়াও, লাম, মিম, ইয়া, ওয়াও, লাম, দাল, ওয়াও, লাম, মিম, ইয়া, কাফ, নুন, লাম, হা, কাফ, ফা, ওয়াও, আলিফ, আলিফ, হ্যাঁ, দাল, ঠিক আছে। আলিফ, লাম। হ্যাঁ ইয়ান ঠিক আছে, দেখছো এইটা তুমি তো চিনতে পারো নাই, যারা বড় আছে তারা দেখছেন যে এখানে কিন্তু পুরো একটা সূরা দিয়ে দেওয়া হয়েছে।
যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ লিনাসআলান্নাহুম লায়াজমাআন্নাকুম ইয়াস্তাফতাহু। এই যে এই হরফগুলো এরকম পড়তে হবে, ঠিক আছে? তাহলে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করেন বাসায় বসে সবাই, যারা ক্লাসে আসতে পারেন না, জুলিয়াস ভাই সহ আরও যারা রেগুলার ক্লাস করেন তারাও এটা করবেন। আয়ানও তুমি পড়বা, ঠিক আছে? প্রতিটা হরফ এগুলো জবরজের পেজ দেওয়া আছে, জবরজের পেজ দিয়েও পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আমি আপনাদের সবাইকে পড়াই দিতেছি একটা দুইটা হরফ, যেমন আহাদা, হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা। হামজা জবর আ, এটাকে আলিফ বলা যাবে কিনা? এটা কিন্তু আলিফ না, এটা হামজা। আলিফ বলা যাবে, সমস্যা নাই, তবে হামজা বলতে হবে। আলিফ জবরজের পেশ ও জজম থাকলে হামজা পড়িতে হয়, হামজা পড়িতে হয়, হামজা পড়িতে হয়। এর জন্য এটাকে হামজা বলতেছি আমরা। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা। হামজা জবর আ, খ জবর খ, দাল জবর দা, আখাযা। হা জবর হা, জিম জবর যা, র জবর র, হাজারা। বা জবর বা, আইন জের ই, দাল জবর দা, বাঈদা, বাঈদা, বাঈদা। এইগুলো প্রতিটা আরবি, প্রতিটা কিন্তু কোরআনের শব্দ, কোনোটা কোরআনের বাহিরে থেকে না। আমরা মনে রাখতে হবে, আমরা এমন কোনো সেপারা পড়াচ্ছি না যেগুলো মন গড়া। প্রতিটা একক কোরআনের শব্দ। আহাদা একক, আখাযা বের হয়ে যাওয়া, হাজারা ঠিক আছে পাথরকে বোঝায়, বাঈদা বাশারা মানুষ, মানুষকে বাশার। তারপরে হচ্ছে সামারা ফলকে বোঝায়, সা মিম র, সা জবর সা, মিম জবর মা, র জবর র, সামারা, সামারা। হামিদা প্রশংসা, যেমন হা, হা জবর হা, মিম জের মি, দাল জবর মা, দা, হামিদা, হামিদা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খিলা, বা খিলা, বা খিলা। আমরা এই শব্দটা শুনতে পাই, অনেক সময় বলে তুই একটা বখিল, ওইটা বাখিলা মানে হচ্ছে কৃপণ। আচ্ছা, আপনারা এগুলো পড়েন, 9 নম্বর লেকচার শিট পুরোটা আপনারা দেখবেন, শেষের দিকে অনুশীলন অবশ্যই করতে হবে সবার জন্য। লেকচার নাম্বার 10, এখন থেকে এটা আবার তাজবিদে শুরু হয়েছে। মাদের হরফ, মাদের হরকত ও লিনের হরফের পরিচয়। মাদ, এটা একটা আরবি শব্দ, মাদ, মাদ্দুন, এটা হচ্ছে আরবি শব্দ মাদ। মাদ অর্থ হচ্ছে টেনে পড়া, টেনে পড়া। অর্থাৎ আমরা খুব সহজে বুঝি, অনেক সময় আমরা দেখি না গান গাইতে, যেমন একটা অক্ষরকে দীর্ঘ করে টেনে টেনে বলা। হুজুর, জি আমি জানি মাদ অর্থ কি। মাদ অর্থ সব হরফকে টানিয়ে পড়া। জি। আচ্ছা, অন্যরা তো জানে না, আমরা একটু পড়ি। তো মাদ অর্থ টেনে পড়া, মাদ অর্থ টেনে পড়া, অর্থাৎ দীর্ঘ করে পড়া। সহজভাবে যদি বলি, আমরা যে কোনো অক্ষরকে, ঠিক আছে, যে কোনো অক্ষরকে, মাইক্রোফোন অফ রাখতে হবে, সাউন্ড যায় না আমার। যে কোনো অক্ষরকে, যে কোনো অক্ষরকে, যেমন ধরেন আমি বা বললাম, এখন এইটাকে একটু দীর্ঘ করে বলা, বা তা বললাম, এটাকে তা। আমরা অনেক সময় তেলাওয়াত শুনি, কিরাত শুনি না, হদরের তেলাওয়াত যেগুলো শুনি, অনেক সময় দেখা যায় যে এক আলিফের জায়গায় 3 আলিফ টানতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে যে টানতেছে, এই টানটা শেখার আগে তাদেরকে কিন্তু সুর শিখতে হয়। এই যে কেরাত যারা কারি পড়ে তাদেরকে গানের মতন আমরা যে সুরগুলো উঠাই, এরকম 7টা শব্দ আছে, সা রে গা, এগুলো শিখাই, কিন্তু তাদেরকেও শিখতে হয় কিন্তু। তো বিষয়টা হচ্ছে যে যে কোনো একটা অক্ষরকে দীর্ঘ করে পড়া, এইটাকে টান, আর এটাকে আরবিতে বলে মাদ। আমরা কখনোই মদ বলবো না, এটা এটা আপনাদেরকে থাকবে, কখনো বলবেন না মদ, এই শব্দটা মানে শুদ্ধ না, মদ না, বলবো মাদ। এই মাদের 3টা হরফ আছে, এই মাদের 3টা হরকত আছে, এই মাদ আর হচ্ছে লিন আছে, লিনটা একটু ভিন্ন। মাদ হরফ মানে হচ্ছে, আমরা বুঝতে পারতেছি শব্দটা হচ্ছে হরফ, হরফ মানে হচ্ছে বর্ণ, মাদের একটা বর্ণ আছে। হরকত মানে হচ্ছে যে জবরজের পেশ আছে, তার মাঝে কি আছে, জবরজের পেশ। এইগুলো নিয়ে, এইটা হচ্ছে, এই যে এখন যেটা আমরা পড়বো, এইটা হচ্ছে মাদ, এই মাদের বেস বা পিলার বলতে পারি, এইটা দ্বারা অন্যান্য মাদ হয়। মাদকে আরবিতে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাদ্দে আসলিয়া, একটা হচ্ছে মাদ্দে ফারঈ।
মাদ্দে আসলি মানে হচ্ছে আসল, আমরা যেটা বাংলায় বলি আসল, এটা আসলি আরবি শব্দ। আসল মানে হচ্ছে যেটা আসল মৌলিক, যার কারো প্রয়োজন নাই, নিজে নিজেই হইতে পারে। আর একটা হচ্ছে ফারঈ, যেটার এই আসলির প্রয়োজন আছে, আসলি ছাড়া সে কখনোই হইতে পারে না। তো এখন যেটা আমরা পড়তেছি এটা হচ্ছে আসল মাদ, যে নিজেই টান হইতে পারে। আল মাদ্দুল হুরুফ ওয়াল লিনু, আল মাদ, এই যে আরবি শব্দ উপরে লিখে দেওয়া আছে আল মাদ। মাদ অর্থ টেনে পড়া, দীর্ঘ স্বর করে পড়া, স্বরটাকে সংক্ষিপ্ত না করে দীর্ঘ করে পড়া। তারা আগামী ক্লাসে সবাই এটা পড়া দিতে হবে। এই যে কোটেশনগুলো দেয়া আছে, মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ স্বর করে পড়া। মাদের যে পরিচয় বা সংজ্ঞা, হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, আমরা জানি। বা জবর বা, তা জবর তা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়তে হয়। এক জবর এক জের এক পেশকা হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়তে হয়। ওইটাকে বলা হয়েছে যে না, এইবার হরকতের উচ্চারণ কি করতে হবে? হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, টেনে পড়তে হবে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ হচ্ছে তিনটি, যেটা এইমাত্র বলছিলাম, মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। তবে এই তিনটা শর্তযুক্ত হবে, শর্ত ছাড়া না, শর্ত ছাড়া হইতে পারবে না, শর্তযুক্ত এই তিনটা হরফ হবে মাদের হরফ। তো মাদের হরফ তিনটা, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। মাদের হরফ সমূহ আল হুরুফুল মাদ, মাদের হরফ সমূহ, মাদের হরফ তিনটি, এই যে আলিফ ওয়াও ইয়া, এই যে শর্ত তিনটা হচ্ছে এইটা, জবর পরে বা বাম পাশে, যেটা বলেন আপনি পরে অথবা বাম পাশে, আরবিতে একই কথা। জবরের পরে খালি আলিফ, এই যে জবরের, এই যে জবরটা হইছে এর পরে, জবরটার পরে বা বামে খালি আলিফ, এই যে খালি আলিফ হইছে। তো জেরের বামে খালি আলিফ, তাহলে মাদ হবে না। জেরের বামে খালি আলিফ কি মাদ হবে না, শর্তটা রাখে নাই। তো আলিফ ও ইয়া কখন মাদ হবে? যখন জবরের পরে খালি আলিফ হবে। যেমন বা বানান হবে কি, বা খালি আলিফ জবর, আগে হরফ পরে হরকত বলতে হবে, বা খালি আলিফ জবর বা, তা খালি আলিফ জবর তা, কাফ খালি আলিফ জবর কা, মিম খালি আলিফ জবর মা, মা, বা, তা, কা, মা। এই যে এক আলিফটা একটু টান দিয়ে টান দিয়ে বলতেছি। পেশের পরে জজমওয়ালা ওয়াও, পেশ এর পরে জজমওয়ালা ওয়াও হবে, বা বাম পাশে যেটা পড়েন, যে যেটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যদি বলেন পেশের বাম পাশে তাও সঠিক, পরে বললেও সঠিক। পেশের বাম পাশে বা পরে, বা ওয়াও পেশ, এই যে জজম যেটা আছে বানানের সময় সবসময় জজম এবং তাসদিদ উজ্জ্ব রাখে, গোপন রাখতে হয়, বলতে হয় না, শুধু হরফ আর হরকত বললেই যথেষ্ট। বা ওয়াও পেশ, বু, তা ওয়াও পেশ তু। দেখেন যদি হরকত থাকতো তাহলে কি হইতো? তা পেশ তু বা পেশ বু। এইটাকে একটু টান দিয়ে বলতেছি, তা ওয়াও পেশ তু, কাফ ওয়াও পেশ কু, মিম ওয়াও পেশ মু। তারপরে জেরের পরে জজমলা ইয়া, জের তারপরে জজমলা ইয়া, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, কাফ ইয়াজের কি, মিম ইয়াজের মি। মাদের হরফ হইলে, এই যে মাদের হরফগুলো হইছে এই জবর জের এবং পেশের পরে, মাদের হরফ হইলে তার ডান দিকের হরকত, এই যে জবর পেশ ও জের, এই যে তিনটা, এই হরকতকে বলতেছে, এই হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয়, এক আলিফ টানিয়া পড়তে হয়। এক আলিফটা কি, এক আলিফটা কি সেটা আমাদেরকে জানতে হবে, যে এক আলিফটা কি। মূলত এইটা একটা পরিভাষা ব্যবহার করা হয় যে এক আলিফ, ঠিক আছে, আমরা বলি যে এটা এক আলিফ, কিন্তু এক আলিফটার একটা পরিমাণ কতটুকু, এইটা শুদ্ধ পরিমাণ, যেটা হচ্ছে তাজবিদের ইমামগণ, সকল ইমামগণরা একমত যে এইটা গ্রহণ করতে হবে। এক আলিফের পরিমাণ হচ্ছে 2 হরকত, যেমন ধরেন 2টা জবর অথবা 2টা জের অথবা 2টা পেশ। হ্যাঁ, এই যে তানবিন না, কিন্তু 2 জবর কিন্তু পরাপর না, মানে পাশাপাশি 2টা জবরের হরফ যদি পড়েন, যেমন বা জবর বা,
বা জবর বা, এই যে বা 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 দুইটা জবর পড়তে যতটুকু সময় লাগে এইটা হচ্ছে এক আলিফ, এইটা হচ্ছে এক আলিফ। যেমন বাবা, বাবা স্বাভাবিক দুইটা হরকত দ্রুত বলতে হবে বাবা, এই বাবা বলতে যতটুকু সময় লাগছে এটা এক আলিফ। বা তাতা, তা কাকা, কা বিবি বা বুবু, বু তুতু, তু। তাহলে এইটা এক আলিফ। তাহলে যদি তিন আলিফ বলা হয়, দুই নাই, কোনো দুই আলিফ মাদ নাই, কিন্তু তিন আলিফ যদি বলা হয় তিন আলিফ, ঠিক আছে, তিন আলিফ যদি বলা হয় তাহলে এইটাকে গুণ করবেন ছয়টা হরকত, তিন আলিফ ছয়টা হরকত, পরাপর ছয়টা হরফ যদি হইতো, যেমন এটা যদি বা তিন আলিফ টানা হয় তাহলে বা 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 বা, এটা বলতে যতটুকু আপনার সময় লাগছে, বা লা 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 লা, বা মা 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 আ'বুদু। তাহলে চার আলিফ হইলে আরেকটা মান আছে হচ্ছে চার আলিফ পরিমাণ, এটা হইলে আট হরকত পড়তে যতটুকু সময় লাগে। এই তিনটা এক আলিফ, তিন আলিফ, এক আলিফ হচ্ছে দুই হরকত, তিন আলিফ হচ্ছে ছয় হরকত, আর চার আলিফ হচ্ছে আট হরকত। তাহলে এইটা হচ্ছে শুদ্ধ, এটা আপনাকে পড়তে হবে, এই নিয়মে পড়বেন। এবার আসেন, যেহেতু শুদ্ধ বলছি, অশুদ্ধটা কি? সেটা হচ্ছে যে আমাদের দেশে বা আমাদের উপমহাদেশে একটা প্রচলিত আছে যে আঙ্গুল, হাতের যে আঙ্গুল আছে, এই আঙ্গুল খুলতে অথবা বুঝাতে যতটুকু পরিমাণ লাগে, এক আঙ্গুল খুলতে বা বুঝাতে যতটুকু সময় লাগে সেটা এক আলিফ, তিন আঙ্গুল খুলতে বা বুঝাতে যতটুকু সময় লাগে সেটা তিন আলিফ, আর চার আঙ্গুল খুলতে বা বোঝাতে যতটুকু সময় লাগে সেটা চার আলিফ। তবে এটা সহি না কেন? এটা পরিপূর্ণ সহি না, কারণ হচ্ছে একজন ব্যক্তি, মানুষ বেঁধে দেখবেন যে একজন ব্যক্তি তার হাঁটার পরিমাণের স্পিডটা অনেক বেশি হয়, আবার কারো একটু কম হয়, কারো একটু মাঝারি হয়। তো হাত খোলার মধ্যে, আঙ্গুল খোলার মধ্যে কেউ একটু দ্রুত খুলে ফেলবে, কেউ একটু মাঝারি টাইপের খুলবে, কেউ খুলতে ঘন্টা অনেক সময় লাগবে, এক আঙ্গুল খুলতে অনেক সময় লাগাবে। তো এইটার পরিমাণ বোঝা যাচ্ছে না, কিন্তু হরকতটা কারো কাছে এটা মানে এরকম না যে এক হরকতকে তাড়াতাড়ি পড়বে কেউ, তিন আলিফ টাইম না তাড়াতাড়ি পড়বে, এরকম কোনো এখতিয়ার নাই। তো সবাই একই রকম পড়বে। এর জন্য আপনাদের অবশ্যই হরকত মনে রাখবেন, আঙ্গুল দিয়ে না। দুই হরকত এক আলিফ, ছয় হরকত তিন আলিফ, আট হরকত হচ্ছে চার আলিফ টানতে হবে। তাহলে এখানে কি বলছিল যে মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এইটা আপনাদেরকে পড়তে হবে, এই পেজটা অবশ্যই মুখস্থ করতে হবে যে মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ওয়াও, পেশের পরে জজমালা ইয়া, মাদের হরফ, মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়, তার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়, মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। আচ্ছা, পরে খালি আলিফ আমরা একটু প্র্যাকটিস দেখি। বা খালি আলিফ জবর বা, নুন খালি আলিফ জবর না, ইয়া খালি আলিফ জবর ইয়া, তা খালি আলিফ জবর তা, সা খালি আলিফ জবর সা, শিন খালি আলিফ জবর শা, সদ খালি আলিফ জবর স, দদ খালি আলিফ জবর দ, ত খালি আলিফ জবর ত, জ খালি আলিফ জবর ল, মিম খালি আলিফ জবর মা, কাফ খালি আলিফ জবর কা, হা খালি আলিফ জবর হা, দাল খালি আলিফ জবর দা, হা খালি আলিফ জবর হা, খ খালি আলিফ জবর খ, জিম খালি আলিফ জবর জা, সিন খালি আলিফ জবর সা, আইন খালি আলিফ জবর আ, ওয়াইন খালি আলিফ জবর গ, ফা খালি আলিফ জবর ফা, কফ খালি আলিফ জবর র খালি আলিফ জবর র, জা খালি আলিফ জবর জা। শুধু একটু উচ্চারণটা বাড়তেছে, আর কিছু হইতেছে না। ওয়াও খালি আলিফ জবর ওয়া, লাম খালি আলিফ জবর লা, বা ওয়াও পেশ বু, নুন ওয়াও পেশ নু, ইয়া ওয়াও পেশ ইউ, ইউ বলতাম সেখান থেকে একটু টান দিয়া ইউ, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, স ওয়াও পেশ সু, দ ওয়াও পেশ দু, ত ওয়াও পেশ তু, জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ রু, মিম ওয়াও পেশ মু, ওয়াইন ওয়াও পেশ হা ওয়াও পেশ হু, দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ হু, জিম ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ শু, ওয়াইন ওয়াও পেশ হু, ফা ওয়াও পেশ ফু, কফ ওয়াও পেশ উ, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, ঝা ওয়াও পেশ ঝু, ওয়াও পেশ ভু, আর ওয়াও ওয়াও পেশ ভু, শুধু একটু টান দিয়া ভু।
হামজা ওয়াও পেশ উ, আলিফ ওয়াও পেশ উ, বা ইয়াজের বি, নুন ইয়াজের নি, ইয়া ইয়াজের ই, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, সদ ইয়াজের সি, ضاد ইয়াজের ضي, ত ইয়াজের তি, য ইয়াজের জি, আইন ইয়াজের ই, হা মিম ইয়াজের মি, হা ইয়াজের হি, দাল ইয়াজের দি, দাল ইয়াজের দি, র ইয়াজের রি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, জিম ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের ই, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, র, জা ইয়াজের জি, ওয়াও ইয়াজের উই, ইয়া হামজা ইয়াজের ই, ইয়া হামজা, এটাও হামজা, পরেরটাও হামজা, আলিফ না কিন্তু, কারণ হরকত গ্রহণ করলে সেটা হামজা, তাহলে হামজা ইয়াজের ই। আচ্ছা, এবার আসি মাদের হরকত, সর্বশেষ পর আজকের মাদের হরকতের পরিচয়। মাদের হরকত বলতে গেলে একদম সোজা কথা আপনারা বুঝে নেন যে এইটা মাদের হরফের সেম ব্যবহার, এমনকি এইটা কেন হইছে, এটা হচ্ছে মাদের হরফকে সংক্ষিপ্ত রূপ, আর কিছু না। কারণ মাদের হরফগুলো যদি সারা কনসেপ্টে লেখা হইতো তাহলে সেটা অনেক বড় হয়ে যেত, এইটাকে সংক্ষিপ্ত আকারে নেওয়া হয়েছে, আর কিছুই না। মাদের হরকত তিনটি, মাদের হরকত হচ্ছে তিনটা, এটাও তিনটা, ও যে একটা সংক্ষিপ্ত খাড়া জবর, অর্থাৎ আলিফুস সুগরা বলা হয়, ঠিক আছে, মাদের মাদের বলা হয় এটাকে। আলিফটাকে হরফের উপরে উঠাই দিছে একটা ছোট্ট খাড়া জবর করে, এবং আলি জের খাড়া জের দিয়া দিছে খাড়া জের, অর্থাৎ যে ইয়া জেরের বাম পাশে জজমালা ইয়া, ওইটাকে সংক্ষিপ্ত করে খাড়া জের বুঝাইছে। এবং উল্টা পেশ, দেখেন এটা সাধারণ জবর জের পেশ না, এটাকে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ করা হয়েছে, একটু বিপরীত করে লেখা হয়েছে। এই তিনটে থাকলেই এক আলিফ টানতে হবে, ওই একই রকমে টানতে হবে, উচ্চারণের মধ্যে বুঝাবে না। আপনি যখন পড়বেন তখন কোনোভাবেই বুঝাবে না যে এটা আপনি হরফ পড়তেছেন নাকি হরকত পড়তেছেন। তো খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত কাকে বলে? খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে, আর এক জবর এক জের এক পেশকে হরকত বলে, শুধু হরকত, আমরা হরকত পড়ছিলাম। আর খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে, খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। কোনো হরফে যদি কোনো একটা হরফের উপরে হরফে মাদের হরকত হয়, মাদের হরকত যদি হয়, যেমন বা, তার উপরে একটা মাদের হরকত খাড়া জবর, তাহলে ওই হরকতকে, ওই যে হরকতটা আছে, ওই যে হরফটা আছে, ওই হরফকে এক আলিফটা নিয়ে পড়তে হবে, যেমন বা খাড়া জবর বা। মাদের হরফের মতোই টেনে পড়তে হয়, অর্থাৎ এটা মাদের হরফের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, এটা মাদের হরফের সংক্ষিপ্ত রূপ, এটা মনে রাখতে হবে। যেমন বা জবর যদি হইতো, শুধু জবর, তাহলে বা হইতো, এটাকে বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া। আপনাকে কিন্তু খাড়া জবর খারাজের উল্টা পেশ বলতে হবে প্রত্যেক বানানে। বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর র, মিম খাড়া জবর মা, লাম খাড়া জবর লা, ওয়াও খাড়া জবর ওয়া, নুন খাড়া জবর না, হামজা খাড়া জবর আ, হা খাড়া জবর হা, আইন খাড়া জবর আ, হা খাড়া জবর হা, ওয়াইন খাড়া জবর গা, খ খাড়া জবর খ, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, দাল খাড়া জবর দা, দাল খাড়া জবর দা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, صاد খাড়া জবর স, দত খাড়া জবর দ, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর অ, কাফ খাড়া জবর কা, আলিফ না, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হা খাড়া জের হি, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, ওয়াও উল্টা পেশ ভু, ইয়া খারাজের ই। লিনটা আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ, এটা আমরা আগামী ক্লাসে এটা পড়া দিব, পাঠ অনুশীলনে আগামী ক্লাস ইনশাল্লাহ পড়া দিব, কারণ আজকের ক্লাসে পাঠ অনুশীলন পড়লে পুরোপুরি হবে না। আপনারা এখান থেকে ওইখান থেকে আমরা যেটা পড়ছি গত লেকচার শিটের নাম্বার 9,
আর 10 নম্বর লেকচার শিট অবশ্যই পড়বেন। মাদের হরফ, মাদের পরিচয় এবং হচ্ছে এই যে মাদের হরফগুলো ডিটেইলস, এবং এই প্র্যাকটিসগুলো পড়বেন যেন আপনি দ্রুত কনসেপ্টের মধ্যে পড়তে পারেন। অবশ্যই প্র্যাকটিস পড়তে হবে, না পড়লে সমস্যা নাই, আপনারা শেষ পর্যন্ত গিয়া দেখবেন যে জিরোতে জিরোই আছেন, পড়া হয় নাই, বলবেন যে কোর্স ঠিকই করছি কিন্তু জিরোই আছে। আসলে এটা দুঃখের বিষয় বলতে হয় যে আমাদের কোর্স করে কেউ অনেক সুন্দর করে কনসেপ্ট পড়তে পারে, ঠিক আছে। আমাদের অন্য ব্যাচে এখনও চলে 3 নম্বর ব্যাচ, যেটা দেখবেন একজন ডাক্তারও আছে আপনার ইন্ডিয়ার অনেক ভাই আছে, তারা অনেক সুন্দর করে কনসেপ্ট শিখছে অলরেডি, অনেকটাই তার উচ্চারণ, তার পড়া, তার নিয়ম। আবার কেউ দেখা গেছে যে গুরুত্ব দেয় নাই, সো যে গুরুত্ব দিবে সে ভালো পড়বে। আমার কাছে এমনও পড়ছে দেখা গেছে, এগুলো মানে বলতেছি যে আপনারাও যদি উৎসাহিত হন। এইতে আছে, মিশনে আছে, ঠিক আছে, বাংলাদেশে একজন আইজি এই পরিমাণে সে একজন মিশনে আছে। তো উনি আমার কাছে 2টা ব্যাচ করছে। তো ওনার ইচ্ছা মানে হাজারো ব্যস্ততা থাকতো, দেখতাম ওয়ারলেসে মাঝে মাঝে কথা বলতো, এর মধ্যেও পড়তো, ঠিক আছে। জাহাঙ্গীর আলম ভাই ছিল, খুব সুন্দর করে পড়ছে। দেন অনেকগুলো কোর্স করে এরপরে কোরআনের অর্থ পড়ার চেষ্টা করে। এই যে একটা আগ্রহ, মুসলিম হিসাবে কনসেপ্ট পড়ার আগ্রহ থাকতে হবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন, ক্লাসের শুরু থেকেই, ঠিক আছে। সকলে উপস্থিত থেকে মাদের হরফ এবং মাদের হরকতের ডিটেলস পরিচয়টা পড়া দেওয়ার চেষ্টা করবেন, এবং সামনের ক্লাসে আমরা প্রায় এই 10 নম্বর 11 নম্বর লেকচারটি শেষ করবো ইনশাল্লাহ। আমরা ক্লাসটা এই পর্যন্তই থাকবে আজকে। আগামী ক্লাস ইনশাল্লাহ রেগুলার রুটিন অনুযায়ী হবে। আসলে গত ক্লাসে আমি নিব বলছিলাম, আমার এক ভাই মারা গেছে, ফুফাতো ভাই, এর জন্য ওখানে গেছি অনেক আগেই, কিন্তু আমরা ফিরে আর আসতে পারি না, আসতে আসতে দেরি হয়ে গেছে। বুঝছিলাম যে আসতে পারবো, এর জন্য ক্লাস নিতে পারবো। আসলে মানে ব্যস্ততা থাকে, তো অনেক সময় দেখা যায় কেউ মারা গেলে বা কোনো একটা হইলে যাইতে হয়। এটা ভালো করে বুঝেন যে যেহেতু আমাদের এই ব্যাকগ্রাউন্ডে সবাই না গেলেও এটা হয় না, আর আবার গিয়া অনেকের আশা থাকে যে জানাজা পড়াবো বা একটা থাকে সবার মনের মধ্যে, তো সেটা রক্ষা করতে হয়, এর জন্য অনেক সময় ক্লাস মিস হয়। তো আমাদের ক্লাস মিস হইলেও অবশ্য আমরা ক্লাস কিন্তু রেগুলার থাকে, অর্থাৎ যেটা মিস হবে সেটা কোনো ক্লাস মানে হয় না, গণনা করা হয় না। তো ঠিক আছে, আগামী ক্লাসে সকলে উপস্থিত থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।